আপনারা যারা বাংলাদেশ কিংবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই মুহূর্তে ইউরোপে আসতে চাচ্ছেন তারা সবাই একটা কমন প্রশ্ন করে থাকেন, আর তা হলো যে ইউরোপের কোন দেশ সবচেয়ে বেশি বাংলাদেশিদেরকে ভিসা দিয়ে থাকে। তো আপনাদের জন্যই আজকের এই পর্বটি। আপনারা অনেকেই জানেন না যে ইউরোপে এমন একটি দেশ আছে যে দেশের ভিসা রেশিও এত 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 বেশি যে তারা অন্তত 100 জন অ্যাপ্লিকেন্টের মধ্যে 98 জনকেই ভিসা দিয়ে থাকে, এবং সেটি বাংলাদেশিদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। আর সেই দেশটি হচ্ছে এস্তোনিয়া। তো সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন এই পর্বে। আমি লাকমিনা জাসমিন সোমা। এস্তোনিয়ায় আপনি কিভাবে এই মুহূর্তে আসতে পারেন একেবারে রিস্ক ফ্রি, ভিসার রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং আপনার আসার জন্য কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে প্রসেস করবেন। যদি নিজে প্রসেস করেন তাহলে সেক্ষেত্রে কীরকম খরচ হতে পারে, বা আপনি যদি এজেন্সির মাধ্যমে প্রসেস করেন সেক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে, তার বিস্তারিত আমি আজকে এই পর্বে তুলে ধরবো। তো এস্তোনিয়া নিয়ে আমি একটু সংক্ষেপে বলে রাখি। এখন প্রচুর পরিমাণে বাংলাদেশিদের কিন্তু ইউরোপের এই ছোট্ট দেশটিতে ভিসা হচ্ছে, অর্থাৎ ইউরোপে ঢোকার জন্য কিন্তু খুব সহজ একটা অপশন তৈরি হয়েছে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি এবং তারা সবাই কিন্তু ভিসা পেয়েছেন। তো এস্তোনিয়া নিয়ে যদি আমি ছোট্ট করে বলি তাহলে এটি আসলে বাল্টিক সাগরের পাড়ে অবস্থিত ইউরোপের ছোট্ট একটি দেশ, যে দেশের আয়তন অনেকটা বাংলাদেশের মতোই, বাংলাদেশের থেকেও বেশ কম। বাংলাদেশের 56,000 বর্গমাইল, আর এই দেশটার আয়তন হচ্ছে 45,000 বর্গমাইল। আর বাংলাদেশের যেখানে 17 কোটি মানুষের বসবাস, সেইখানে এই দেশটিতে কিন্তু বসবাস করেন মাত্র 13 থেকে 14 লাখ মানুষ। তো এই দেশে আপনি যদি ভিসা পান তাহলে ইউরোপের অন্য 27টি দেশের মধ্যে কিন্তু আপনি ফ্রি চলাচল করতে পারবেন একদম বৈধভাবে। তো এস্তোনিয়াতে আসার ক্ষেত্রে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেও আসতে পারেন, অথবা কোনো এজেন্সির মাধ্যম দিয়েও আসতে পারেন। সেক্ষেত্রে আপনি নিজে আসলে কীরকম খরচ হবে, আর এজেন্সির মাধ্যমে আসলে সেটি কিভাবে, কত টাকা খরচ হতে পারে সেটি আমি বিস্তারিত বলবো। যে আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করে আসতে চান তাহলে আমি বলবো যে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন, অথবা স্টুডেন্ট হিসেবে যারা আসতে চান তারাও আসতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে যে আপনি একটু ঘাটাঘাটি করবেন যে এস্তোনিয়ান অনেক রিক্রুটিং এজেন্সি আছে যারা কিন্তু বিদেশ থেকে মানুষ হায়ার করে নিয়ে আসতে পারে, এবং কোনো ধরনের কোনো কস্ট ছাড়া। তো আপনি একটি কভার লেটার এবং সিভি প্রস্তুত করে যদি এই এজেন্সিগুলোর সাথে আপনি যোগাযোগ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ধরনের খরচ ছাড়া তারাই আপনাকে যাবতীয় সব ডকুমেন্টস প্রোভাইড করে নিয়ে আসতে পারবে। আর দ্বিতীয়ত, আপনি যদি এজেন্সির মাধ্যম দিয়ে আসতে চান তাহলে আমি বলবো যে বাংলাদেশে এখনো পর্যন্ত কিন্তু ওইরকম রিনাউন্ড এবং বিশ্বাসযোগ্য এজেন্সি আমি দেখিনি যে যারা সরাসরি এস্তোনিয়া নিয়ে কাজ করে। তো তারা যেটি করে যে তারা আপনাকে একটা ট্যুরিস্ট ভিসা করে দেয়, এবং ট্যুরিস্ট ভিসায় এসে আপনি কিন্তু এখানে কোনোভাবেই ভিসা এক্সটেন্ড করতে পারবেন না, 90 দিন পর অবৈধ হয়ে যাবেন। সেক্ষেত্রে অনেকে আছে যে প্রতিবেশী দেশ ইউরোপের অন্য দেশে চলে যায় এই 90 দিনের মধ্যে, এবং যে সেখানে অবৈধভাবে কাজ টাজ করে। সেটি একটি অনিশ্চিত জীবন, এবং সেটি আমি কোনোভাবেই রিকমেন্ড করব না। তো আর যারা স্টুডেন্ট হিসেবে আসতে চান আমি বলবো যে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সুবিধা, এখানে ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে। আর টাকার ক্ষেত্রে যেটি মূল বিষয়ে আসি, সেটি হচ্ছে আপনার কত টাকা লাগবে। আপনি যদি ব্যক্তিগতভাবে আসেন তাহলে আপনার কোনোভাবেই কিন্তু 1-2 লাখ টাকা ধরেন, এর বেশি খরচ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যদি আপনি এজেন্সির মাধ্যমে দিয়ে আসেন সেক্ষেত্রেও আমি বলে রাখি, আমি এক্স্যাক্টলি ফিগারটা বলবো না, তবে আমি বলবো যে ইউরোপের অন্য অন্য দেশে যেরকম ইউরোপ মানেই 12-14 লাখ টাকার নিচে আসলে কথাই বলা যায় না। তবে এস্তোনিয়া একটি নতুন দেশ হিসাবে দালাল যারা কাজ করছে বা এজেন্সি ছোটোখাটো যারা কাজ করছে তারাও কিন্তু এত টাকা এই মুহূর্তে নিবে না, কারণ এই দেশটি নিয়ে এখনও পর্যন্ত অনেকে অনেক কিছু জানেন না। সুতরাং আপনি নেগোসিয়েশন করার সময় কিন্তু এই বিষয়টি মাথায় রেখে এত টাকা ডিল করবেন না এই দেশটির ক্ষেত্রে, এই নতুন দেশ হিসাবে। এটি একটি বিষয়। আর স্টুডেন্ট হিসেবে যারা আসবেন তারা বলবো যে ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেলে আপনার মিনিমাম 10-12 লাখ টিউশন ফি, এটা খুবই কমন। তো সেই ক্ষেত্রে এস্তোনিয়ার আপনি কোনো ইউনিভার্সিটিতে যদি পড়তে চান মোর অর লেস আপনার 7 থেকে 8 লাখ টাকা খরচ হতে পারে। এখন কথা হলো যে এই দেশটিতে আপনি আসলে কেন আসবেন, আপনার ভবিষ্যৎ কি, কত টাকা আপনি ইনকাম করতে পারবেন। তো আমি বলবো যে এই দেশটির সবচেয়ে বড় যে আসলে একটি ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য আছে সেটি হচ্ছে যে এই দেশটি এখনও পর্যন্ত অনেক বাংলাদেশি এখানে বসবাস করে না, ইমিগ্রেন্ট বসবাস করে না। তবে দেশটিতে যেহেতু আপনার
জন্মহার কম এবং সেখানে লোক সংখ্যা কম, সে কারণে কিন্তু তাদের প্রচুর পরিমাণে কর্মী দরকার। সেই জায়গাটা বাংলাদেশিরা নিতে পারে। এখন মোর অর লেস 500 মতো বাংলাদেশি সেখানে বসবাস করে, এই দেশটিতে বসবাস করে। আর আপনি যদি এই দেশটিতে আসেন, আপনার কাজের সবচেয়ে বড় একটি সেক্টর কিন্তু আইটি সেক্টর। কারণ ইউরোপের অনেক বড় বড় দেশের সাথে, ধরেন জার্মানি, সুইডেন বলেন, নরওয়ে, নেদারল্যান্ড, এরকম দেশগুলোর সাথে কিন্তু এই দেশটা কম্পিট করছে, প্রতিযোগিতা করছে আপনার এই আইটি সেক্টর। এই দেশটা সম্পূর্ণ ডিজিটালাইজড। তো সুতরাং আপনারা যারা এই সেক্টরে আপনাদের অভিজ্ঞতা আছে, তারা এসে ইজিলি এখানে একটি জব পেতে পারেন। আর এখানকার জব মার্কেটের কম্পিটিশন কম। লাইক পর্তুগালে একটা জব পেতে যেরকম আপনার মানে কি বলবো, একেবারে আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হয় এরকম শীতের মধ্যেও, সেরকম প্রতিযোগিতা এই দেশটিতে নেই। এটি একটি সুবিধা, এই দেশটিতে আপনি এসে ইজিলি একটি জব পেতে পারেন। আইটি সেক্টর ছাড়াও আপনি রেস্টুরেন্ট সেক্টরে, ইউরোপের অন্য দেশের মতো রেস্টুরেন্ট সেক্টরে কাজ করতে পারেন, ট্যুরিজম সেক্টরে কাজ করতে পারেন, এগ্রিকালচারে কাজ করতে পারেন, বিভিন্ন ইন্ডাস্ট্রি, প্রোডাকশন হাউসে আপনি কাজ করতে পারেন। এই জায়গাগুলোতে কিন্তু আপনি ইজিলি কাজ করতে পারেন। আপনার যদি কোনো ধরনের কোনো দক্ষতা, যোগ্যতা না থাকে, তাহলে আপনি স্টার্টিংয়ে ইউরোপের অন্যান্য ডেভেলপিং কান্ট্রিগুলোর মতোই কিন্তু আপনি স্টার্টিংয়ে 850-900 ইউরো মতো ইনকাম করতে পারবেন, যেটি বাংলাদেশি টাকায় 1 লাখ টাকার উপরে। আর যদি আপনি কাজ শিখে বাংলাদেশ থেকে আসেন, স্কিলড হন, তাহলে কিন্তু আপনি ইজিলি 1100-1200 ইউরো ইজিলি ইনকাম করতে পারবেন, যেটি বাংলাদেশি টাকায় কিন্তু 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। আর দ্বিতীয় যে কথা আপনারা সবাই চিন্তা করেন, সেটি হচ্ছে এই দেশটিতে ভবিষ্যতে আপনি সেটেল হওয়া। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি কিন্তু মাত্র 5 বছর পরেই, 5 বছর দেশটিতে আপনি বৈধভাবে থাকলেই কিন্তু পিআরের জন্য পিআর পেয়ে যাবেন। একটু প্রসঙ্গত বলি যে পর্তুগালের ক্ষেত্রে যেটি হয় যে 5 বছর পর আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু সত্যিকার অর্থে অ্যাপ্লাই করার ফলাফল পেতে কিন্তু 7 থেকে 8 বছর লেগে যায়। সেই জায়গায় এই দেশটিতে এই ধরনের আপনার হিউজ অভিবাসী না থাকার কারণে কিন্তু আপনি খুব ইজিলি 5 বছর পরে কিন্তু আপনি পিআর পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনার আর কোনো লেংদি প্রসেস হবে না। এবং যদি পেয়ে যান, তারপর আপনি ইউরোপের যে কোনো দেশে যেয়ে সেটেল হতে পারবেন। চাইলে ওই দেশটিতেও সারা জীবন থেকে যেতে পারবেন, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। যাবতীয় ইউরোপের অন্যান্য দেশের যাবতীয় সব সুযোগ সুবিধাও কিন্তু আপনি ওইখানে সেমভাবে পাবেন। এবং আপনি পিআর পাওয়ার পর পাসপোর্ট পেতে ওই দেশের হয়তো আপনার দেরি হতে পারে, ধরেন আরও 5 বছর লাগতে পারে, কিন্তু পিআর এবং পাসপোর্টের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। একই রকম সুযোগ সুবিধা আপনি ভোগ করতে পারবেন। তো এস্তোনিয়ার ভিসা প্রসেস করার ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস লাগবে? খুবই কমন কিছু ডকুমেন্টসই লাগে। আপনি যদি ধরেন ওয়ার্ক পারমিট ভিসায় বা সিজনাল ভিসায়, ওয়ার্ক ভিসায় যদি আসতে চান, সেক্ষেত্রে আপনার ভিসা ফর্মও মোটামুটি একই রকম, সেনজেনভুক্ত অন্যান্য দেশের মতোই। আর একই সাথে আপনার কিন্তু এই একটি সিভি লাগবে, আপনার 2 কপি ছবি লাগবে ইউরোপের সাইজের, আপনার পাসপোর্ট ডেফিনেটলি লাগবে এবং সেটা ডেফিনেটলি 6 মাস অন্তত মেয়াদ থাকা লাগবে। এরপর আপনার যে এখানে যদি বাংলাদেশে কোনো জব করে থাকেন সেটির অভিজ্ঞতা, সাপোর্টিং ডকুমেন্টস আপনি যা কিছু দিয়ে পারেন, আপনার যদি একাডেমিক বিভিন্ন সার্টিফিকেট থাকে এই সার্টিফিকেটগুলো, এবং একই সাথে আপনার অন্য সাপোর্টিং অ্যাক্টিভিটিস যদি থাকে, আপনি যদি রানিং কোনো জবের মধ্যে থাকেন সেক্ষেত্রে এনওসি, আপনার ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে অনেকে মনে করেন অনেক বেশি বিগ অ্যামাউন্ট লাগবে, আসলে না। 2 লাখ টাকা আমি মনে করি যে এনাফ, রাখতে পারেন। তার থেকে কম রাখলেও অনেক সময় যদি কোম্পানি স্পন্সর করে তাহলে আপনার ওরকম কোনো অ্যামাউন্টও লাগে না। তো আপনি যেটুকু পারেন সেটুকু ব্যাংক স্টেটমেন্ট রাখলেন। তো এই সাপোর্টিং সব মোটামুটি কমনলি এই ডকুমেন্টসগুলোই লাগে। এর বাইরে আপনার যা কিছু থাকে আপনি সাপোর্টিং ডকুমেন্টস রাখতে পারেন। আরেকটি যে বিষয় সেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো যে আপনার কিন্তু ইন্ডিয়ায় যাওয়া নাও লাগতে পারে। কারণ আপনি যদি শর্ট স্টে কোনো ভিসা নিয়ে থাকেন, অর্থাৎ সিজনাল কোনো ভিসা, যেটি আপনার 3 মাসের হতে পারে, 6 মাসের হতে পারে, 1 বছরের নিচে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি ঢাকার যে জার্মান এম্বাসি, সেই জার্মান এম্বাসির মাধ্যমে কিন্তু সরাসরি ভিসা প্রসেস করে আসতে পারেন। তবে যদি আপনি লং টার্ম ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়াতে যে এস্তোনিয়ার কনসুলেট সেবা রয়েছে বা এম্বাসি রয়েছে সেখানে যেতে হবে। আর তা না হলে 1 বছরের নিচে হলে কিন্তু আপনি জার্মান এম্বাসির মাধ্যমেই করতে পারছেন। তো এস্তোনিয়ার এরকম নানা রকম প্লাস পয়েন্ট রয়েছে, তবে নেগেটিভ দিক কমই আছে আমি বলবো। আপনারা যদি চান, সবচেয়ে বড় কথা যে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। তো এস্তোনিয়া নিয়ে আমি আরও অনেক ভিডিও আপনাদেরকে দিব স্পেসিফিকভাবে। তো আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে ডেফিনেটলি আপনি কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি লাকমিনা জেসমিন সোমা।